গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা নবম শ্রেণীর সবাই প্রিয় ছাত্রছাত্রী আমার। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমিও ভালো আছি, আরও তোমাদের সঙ্গে এসে ক্লাস করতে পারলে আরও মনটা খুব ভালো হয়ে যায়। তো আমরা বিগত কয়েকটা ক্লাস ধরে যে বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম, অর্থাৎ যে অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, তার বেশ কিছু অংশ আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, তাই তো? তো আমরা এই যেটুকু অংশ আলোচনা করেছি, আমরা প্রত্যেক দিনই তার থেকে পরবর্তী ক্লাসে অল্প অল্প করে কিন্তু আমরা প্রত্যেক দিন তোমাদের সবাইকে নির্দিষ্টভাবে প্রশ্নোত্তর জিজ্ঞাসা করছি, তাই তো? অর্থাৎ এই যে তোমাদের প্রত্যেক দিন নির্দিষ্টভাবে প্রশ্নোত্তর পর্ব জিজ্ঞাসা করছি, তার ফলে কিন্তু তোমাদের মূল্যায়ন বেশ অনেকটাই হয়ে যাচ্ছে, নির্দিষ্টভাবে হয়ে যাচ্ছে। তোমরা শুধু পরীক্ষার সময় একটু ভালোভাবে রিডিং দিলে সেই জিনিসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং কিছু কিছু দিন আমি দেখেছি অল্প কিছু জন হয়তো এই প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করছো, কিন্তু আমি চাই প্রত্যেকে এই প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করো এবং তোমাদের যাবতীয় প্রবলেম অর্থাৎ সমস্যা তোমরা যাতে খুব সহজেই আমি তোমাদের ক্লাসে থাকাকালীন বা যদি ক্লাসে নাও থাকি, তোমার যে কোনো সমস্যা আমাকে বলে সেই সমস্যাগুলো তোমরা মিটিয়ে দিতে পারো, ঠিক আছে? আমরা পূর্বের দিনের ক্লাসেও আমরা বেশ কিছু অংশ আলোচনা করেছিলাম, তাই তো? আমরা কোন অধ্যায় সম্পর্কে বেশ কিছুদিন ধরে আলোচনা করছি? আবহবিকার সম্পর্কে আলোচনা করছি, খুব ভালো। তো দেখবে এই আবহবিকার সম্পর্কে আলোচনা করতে করতে আমরা কিন্তু এর আনুষঙ্গিক কিছু বিষয় সম্পর্কে পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, নগ্নীভবন, এইসব অনেকগুলো বিষয় সম্পর্কে আমাদের আলোচনা করতে হয়েছে। কারণ তোমরা জানো, একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে করতে অনেকগুলো বিষয় কিন্তু সামনাসামনি চলে আসে। তো সেই বিষয়গুলোকে যদি আমরা আলোচনা না করি, তাহলে আবহবিকার প্রক্রিয়া বা যে অধ্যায় সম্পর্কে বা যে প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে চাইছি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের বুঝে ওঠা খুব মুশকিল হয়ে পড়ে, তাই না? তো আমি এত কিছু না বলে একটু প্রশ্নোত্তর পর্বে আলোচনায় ফিরে আসি, যেটা করলে যে তোমরা পূর্বের দিনের ক্লাসে যে নির্দিষ্ট অংশ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, সেই নির্দিষ্ট অংশের আলোচনাতে তোমরা কতখানি খুব ভালোভাবে বুঝতে পেরেছো, নিজেদের কতখানি মূল্যায়ন হয়েছে, এই জিনিসগুলো একটু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তোমরা সবাই হাত তুলবে, নিজেরা রেসপন্স করবে, ঠিক আছে? কিছু নির্দিষ্ট কিছু ছাত্রছাত্রী তারা প্রায় দিনই উত্তর দেয়, আমি আজকে বলবো তারা একটু মুখটা বন্ধ রাখবে। অবশ্যই তোমরা বলবে, কিন্তু যারা একটু ভয় পায়, বলতে একটু অসুবিধা, একটু ইতস্তত বোধ করে, আমি চাইবো তারা আজকে খুব ভালোভাবে এই উত্তরগুলো দিক, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে এই সমস্যাগুলো সবার খুব ভালোভাবে, আর কোনো সমস্যা নেই, সবাই এই সমস্যাগুলো দূর করতে পেরেছে, সবাই নিঃসংকোচে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারছে, ঠিক আছে? তো আমি পূর্বের দিনে আলোচনা করেছিলাম, বলো তো কি? হ্যাঁ, ঠিক বলেছো, ক্ষুদ্রকণা বিসরণ। এই ক্ষুদ্রকণা বিসরণ আগের দিন বলেছিলাম যে মরু অঞ্চলে যখন তখন মনে হয় যে বিকেলবেলার দিকে বা দুপুরের পরের দিকে একটা বন্দুক থেকে গুলি ছোড়ার আওয়াজ বেরিয়ে যাচ্ছে। হঠাৎ করে নতুন কোনো লোক বা কোনো পর্যটক যদি ঘুরতে যায়, আমাদের মতো লোক যারা স্থানীয় বাসিন্দা নই, হঠাৎ করে মনে হবে কোথাও যুদ্ধ লেগে গেছে, তাই না?
কিন্তু আমরা পূর্বের দিনই আলোচনা করেছিলাম, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলাম যে সেই অঞ্চলে কোনো যুদ্ধ লাগেনি, কোনো বন্দুক থেকে গুলি ছোঁড়া হয়নি, কোনো টেরোরিস্ট অ্যাটাক হয়নি বা হয় না। তাহলে এই প্রকৃতির মাঝে কিসের আওয়াজ হয়? সেটা হচ্ছে ক্ষুদ্রকণা বিস্ফোরণ। তো এই ক্ষুদ্রকণা বিস্ফোরণ সম্পর্কে আমাকে কেউ বলতে পারবে? আমাকে একটু বলো। হ্যাঁ, একদমই ঠিক। ক্ষুদ্রকণা বিস্ফোরণ বলতে গেলে আমাদের শুরুতেই যেটা বলতে হবে সেটা হচ্ছে যে নির্দিষ্ট যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় উষ্ণতার তারতম্যের ফলে, তাই না, বিষম প্রকৃতির শিলা, এই কথাটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বলতে হবে। এই বিষম প্রকৃতির শিলার হঠাৎ করে যদি সংকোচন এবং প্রসারণ হয়, এই সংকোচন প্রসারণের ফলে যদি কোনো শিলাস্তর থেকে শিলা ফেটে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ওই নির্দিষ্ট স্থানে পরিণত হয় বা পড়ে যায়, খসে পড়ে যায়, তাকে আমরা ক্ষুদ্রকণা বিস্ফোরণ বলি। তো এখানে আমরা একটা প্রশ্ন পড়েছিলাম যে রাজস্থানের থর মরুভূমিতে প্রত্যেকদিন বিকেল বেলা কেন গোলাগুলির আওয়াজ পাওয়া যায়? তোমরা কি বলেছিলে সেখানটাতে? তোমরা কি শুনেছিলে, কি আলোচনাতে? বলো সেগুলো একটু। হ্যাঁ, যে এই যে থর মরুভূমির যে শিলা বা পাথরগুলো এখানে লক্ষ্য করা যায়, দেখা গেল যে নির্দিষ্ট পাথরগুলোতে বিষম প্রকৃতির শিলা বা অসমসত্ব শিলা, অর্থাৎ একই ধরনের শিলা সেখানে সঙ্গবদ্ধ অবস্থায় নেই, বিভিন্ন প্রকৃতির শিলা সেখানটাতে লক্ষ্য করা যায়। ঠিক আছে? তো এই বিভিন্ন প্রকৃতির শিলা যখন সেখানটাতে থাকে, তাহলে এক এক রকম শিলার এক এক রকম রং থাকে, এক এক রকম বৈশিষ্ট্য থাকে, এক এক রকম তাপ গ্রহণ করার ক্ষমতা থাকে, তাই তো? বিভিন্ন রকম হয়। তাহলে যে বিভিন্ন রকম তাপ গ্রহণ করার যে ক্ষমতা, এটা সবার মধ্যে সমান থাকে না। তাহলে সেই জন্য কি হচ্ছে, দিনের বেলা যে প্রচন্ড সূর্যের তাপ পাচ্ছে, সেই সূর্যের তাপে কি হচ্ছে, সূর্যের তাপের ফলে তোমার নির্দিষ্ট কয়েকটি শিলা অতিরিক্ত সংকোচন হচ্ছে, কোনো শিলা কম সংকোচন হচ্ছে। আবার যখন তাপ ছেড়ে দিচ্ছে শিলাগাত্র থেকে, তখন কিছু কিছু শিলা বেশি পরিমাণ সংকুচিত হয়ে যাচ্ছে, আবার কোনো শিলা খুব কম পরিমাণে সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে পীড়ন যখন আর সহ্য করা যাচ্ছে না, যখন সহ্য হচ্ছে না, ঠিক আছে, তখন এই শিলাগাত্র থেকে বিষমসত্ব শিলার যে কোনো ধরনের শিলা বা খনিজ খসে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার জন্য এই যখন পড়ে যায়, তখন গুলির মতো ক্ষুদ্র ক্ষুদ্র আওয়াজ হতে পারে, ঠিক আছে, এবং তীব্র বেগে সশব্দে এই শিলাগাত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এই অংশটাকে আমরা, এই সম্পূর্ণ পদ্ধতিটিকে আমরা কি বলবো? ক্ষুদ্রকণা বিস্ফোরণ। এবং আমরা এখানটায় বলতে পারি যে এইখানে বন্দুক থেকে গুলি ছোঁড়ার শব্দ হলেও এখানে কিন্তু কোনো বন্দুকের চিহ্ন বা বন্দুকের অস্তিত্ব বা কোনো মানুষের অস্তিত্ব কিন্তু এই অংশে পাওয়া যায় না, মানে এই শব্দের উৎসের জন্য। এমনি মানুষ ঘুরে বেড়ালো বা ঘুরে বেড়াতে পারে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই শব্দের উৎসের জন্য মানুষের প্রত্যক্ষভাবে তার কার্যকরী ভূমিকা কিন্তু খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আমাকে বলো তো, এই ক্ষুদ্রকণা বিস্ফোরণের কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যেতে পারে? তাহলে এটা কোথায় হয়? একদম ঠিক উষ্ণ মরু অঞ্চলে বিষমসত্ব শিলায় এই আবহবিকার কার্যকরী হয়, তাই তো? বেশ, এটা 1 নম্বর গেল। আর কি আছে?
মরুভূমিতে সূর্যাস্তের পরে পিস্তলের থেকে গুলি ছোড়ার মতো আওয়াজ করে এই আবহবিকার হয় বা এই আওয়াজ শোনা যায়। এই শিলাতে কি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র শিলা বা বালি ধুলোয় পরিণত হয়ে যায়, কারণ এগুলো তো খুব ছোট্ট ছোট্ট করে ধূলিকণার মতো পড়ে যায়। এটা পেঁয়াজের মতো বড় বড় আস্তরণ খসে পড়ে না, বা প্রস্তরচায় খণ্ডীকরণের মতো আয়তাকার বা বক্রাকার বা ষড়ভুজাকার বড় বড় প্রস্তর এখানে বিচ্ছিন্ন হয়ে যায় না। তাহলে এখানে চূর্ণ চূর্ণ বালি বা ধুলোর পরিমাণ বেশি পরিমাণে দেখা যায়। আচ্ছা, এই আবহবিকার দ্বারা কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হতে পারে? এই আবহবিকার দ্বারা ইনসেলবার্জের মতো ভূমিরূপ কিন্তু সৃষ্টি হতে পারে, তাই তো? আচ্ছা, গ্রানাইট আর কোন শিলায় দেখা যায়? গ্রানাইট আর বেলে পাথর শিলায় এই ধরনের আবহবিকার বেশি পরিমাণে কার্যকরী হতে দেখা যায়, তাই না? আচ্ছা, এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, আর তার সাথে কি আলোচনা করেছিলাম আমরা? এখান থেকে আমরা আলোচনা করেছিলাম এই ক্ষুদ্রকণা বিসরণ আর তার সাথে স্বল্পমোচন এর পার্থক্য, আর তার সাথে প্রস্তরচায় খণ্ডীকরণের পার্থক্য আমরা আলোচনা করেছিলাম। তো আমাকে যে কোনো একটা পার্থক্য একটু বলো, যে স্বল্পমোচন এবং ক্ষুদ্রকণা বিসরণের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায় সেটা আমাকে বলো। হ্যাঁ, প্রথমে স্বল্পমোচন বলো। তাহলে 1 নম্বর, যদি শিলার প্রকৃতি আমরা বলি, স্বল্পমোচনে কি হয়, সমসত্ব শিলা দ্বারা গঠিত এতে আবহবিকার হয়, আর এতে বিষমসত্ব শিলায় এই আবহবিকার হয়। শিলাকণা কেমন থাকে? এটা পেঁয়াজের খোসার মতো আস্তরণগুলো খুলে পড়ে যায়। আর ক্ষুদ্রকণা বিসরণে ক্ষুদ্র ক্ষুদ্র কণা তথা বালিকণা বা ধুলো বালিতে পরিণত হয়ে যায়। আচ্ছা, আর তোমার ক্ষুদ্রকণা বিসরণে কি হয়, শিলার বিভিন্ন খনিজের মধ্যে বিভিন্ন হারে সংকোচন এবং প্রসারণ ঘটতে থাকে, তাই তো? আচ্ছা, আর তোমার স্বল্পমোচনের ক্ষেত্রে কি হয়, এটা নিচের ওপরের স্তর এবং নিচের স্তর, অর্থাৎ যে ঢাল, তাপীয় ঢাল যে সৃষ্টি হয় তার মধ্যে অসমভাবে এই ঢাল তাপ লক্ষ্য করা যায়। এটা একটা গেল। আচ্ছা, বলো তো আওয়াজ কিসে হয়? একদম ঠিক, ক্ষুদ্রকণা বিসরণের ক্ষেত্রে আওয়াজ হয়, গুলি ছোড়ার মতো আওয়াজ হয়। আর স্বল্পমোচনের ক্ষেত্রে কোনো আওয়াজ বা কোনো শব্দ কিন্তু উৎপন্ন হতে দেখাও যায় না, শোনাও যায় না, তাই তো? খুব ভালো। আমরা পূর্বের দিনের এই পর্যন্তই আলোচনা করেছিলাম। আজকে বেশ তোমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই খুব ভালোভাবে উত্তর দিয়েছো এবং উত্তর দেওয়ার চেষ্টা করেছো। যাদের যাদের সমস্যা আছে তাদেরকে আমি একবার বলবো, তারা নিজেরা আরও একটু ভালোভাবে এই পাঠ্যপুস্তক থেকে অংশটা একটু পড়ে নেবে। আমি তোমাদেরকে এই নির্দিষ্ট কয়েকজনকে পরবর্তী ক্লাসে আমি আবার এই প্রশ্নগুলো একটু জিজ্ঞাসা করে নেব। কি শুনে একটু খারাপ লাগলো? কোনো খারাপ লাগার ব্যাপার নেই, এটা তোমাদের ভালোর জন্যই আমি বলছি, যাতে তোমাদের খুব ভালোভাবে বুঝতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, পরীক্ষার খাতায় লিখতে সুবিধা হয়, সেই জন্যই কিন্তু আমি এগুলো তোমাদের জন্য বলি, ঠিক আছে? আচ্ছা, তো পূর্বের দিনের আলোচনা, প্রশ্নোত্তর পর্ব আলোচনা বা অনেক কথা আমরা আলোচনা করলাম, বলে ফেললাম। এবার আজকে আমাদের যে মূল বিষয়বস্তু রয়েছে, অর্থাৎ আমরা যান্ত্রিক আবহবিকারের 4টি শ্রেণীবিভাগ কিন্তু আলোচনা করেছিলাম। কি কি বলতো? প্রস্তরচায় খণ্ডীকরণ, স্বল্পমোচন, আর
ক্ষুদ্র কণা বিসরণ, আর তার সাথে আমরা আলোচনা করেছিলাম যে তুহিন খণ্ডীকরণ বা তুষারের দ্বারা আবহ বিকাশ, তাই তো? তো দেখো আমরা আর কোন অংশটা আলোচনা করতে আমাদের বাকি আছে? একদম ঠিক বলেছো, আমাদের বাকি রয়েছে তুষারের দ্বারা আবহ বিকার অর্থাৎ তুহিন খণ্ডীকরণ। এই নির্দিষ্ট একটি শ্রেণীবিভাগ আমাদের আলোচনা করতে বাকি রয়েছে। তো সেই আলোচনাটা আমরা আজকে খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। আমি তোমাদের সবাইকে বলবো তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো, শোনো, এবং যদি কারোর কোথাও কোনো সমস্যা হয় আমাকে বলবে, তাহলে সেই নির্দিষ্ট জায়গাটি আমি আবার পুনরায় তোমাদেরকে বলে দেব, সেই সমস্যা দূর করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে তোমরা সবাই নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী। এই ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায়ের যে আবহবিকার অধ্যায় রয়েছে তার যান্ত্রিক আবহবিকার, এই যান্ত্রিক আবহবিকারের পার্ট 3 সম্পর্কে আজ আমরা আলোচনা করব। এবং এই যান্ত্রিক আবহবিকারের শুধুমাত্র যে অংশটি আমাদের এখনো পর্যন্ত বাকি থেকে গেছে, অর্থাৎ এই তুহিন খণ্ডীকরণ, এই অংশটা, এইটাই আমরা আজকে আলোচনা করব। প্রস্তরচায় খণ্ডীকরণ হয়ে গেছে, স্বল্পমোচন হয়ে গেছে, ক্ষুদ্রকণা বিসরণ হয়ে গেছে। তাহলে আলোচনার শুধু বাকি রয়েছে আমাদের তুহিন খণ্ডীকরণ। না, শুধু এটা বাকি নেই আমরা বলবো না, আরো রাসায়নিক আবহবিকার বাকি রয়েছে, জৈবিক আবহবিকার আলোচনা করতে বাকি রয়েছে। কিন্তু আমরা আজকে শুধু এই তুহিন খণ্ডীকরণ আর তার সাথে সাথে অন্যান্য যে আবহবিকার হতে পারে সেগুলো কি কি, বোল্ডার ক্লিভিং, ডার্ট ক্র্যাকিং, এগুলো পাঠ্যপুস্তকে নেই, তবু আমরা একটু জাস্ট ইনফরমেশনগুলো জেনে রাখবো। আর তার সাথে শিটিং আর স্লেকিং, এই চারটি, আর স্পেলিং রয়েছে। এই অল্প অল্প ছোট্ট ছোট্ট জাস্ট একটু সংজ্ঞা কিভাবে আবহবিকারগুলো হয়ে থাকে সেইগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। ঠিক আছে? আচ্ছা, যান্ত্রিক আবহবিকার, এই যান্ত্রিক আবহবিকারের সংজ্ঞা আমি আজকে আর নতুন করে বলছি না, তোমরাই বলো। একদম ঠিক বলেছ, যান্ত্রিক আবহবিকারের সংজ্ঞা, যেহেতু যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাগ আমরা আলোচনা করছি সেই জন্য এই অংশটা আমি প্রত্যেকদিন তোমাদের সামনে রাখি, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? এই যান্ত্রিক আবহবিকার, আচ্ছা, এই যে প্রক্রিয়াগুলো দেখো, প্রস্তরচায় খণ্ডীকরণ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, স্বল্পমোচন আলোচনা করেছি, ক্ষুদ্রকণা বিসরণ আলোচনা করেছি। এবার আমাদের যেটা আলোচনার মূল বিষয়বস্তু, তুষার আবহ বিকার। তো দেখো, তুষার আবহ বিকার, তুষার মানে কি বলতো? ভেরি গুড, তুষার মানে হচ্ছে বরফ, তাই না? তাহলে যে আবহ বিকার, আমরা তো সিম্পল কোনো কিছু না পড়েই যদি আমরা বলি যে আবহ বিকার বরফের দ্বারা হয়ে থাকে, বরফের জন্য হয়ে থাকে, তাকে আমরা তুষারের দ্বারা আবহবিকার বলবো। দেখো ছবিতে দেখো, আর কোনো জায়গায় তুষার কখন পরিণত হয়? জল থেকেই বরফ বা জল থেকেই তুষারে পরিণত হয়। তাহলে কোনো একটা জায়গাতে বরফ, এই পাহাড়ের খাঁজ বা পাহাড়ের কোনো ফেটে যাওয়া কোনো অংশ, পাহাড়ের ছিদ্র কোনো অংশ, সেখানে যদি জল জমে থাকে বা জল জমে গেল, সেই জায়গাতে সেই জলটা জমে গিয়ে কিসে পরিণত হচ্ছে? বরফে পরিণত হচ্ছে। এবং তোমরা এই বিষয়টা ইতিমধ্যে জানো ক্লাস 10-এ, যে জল যখন বরফে পরিণত হয় তখন তার আয়তন বৃদ্ধি পায় না হ্রাস পায়? তখন তার আয়তন বৃদ্ধি পায়। তাহলে একই জায়গায় যে পরিমাণ জল ছিল, বরফও যখন সেই জায়গাতে হলো, তার আয়তন কিন্তু বেশ খানিকটা বৃদ্ধি পেয়ে গেল।
তাহলে আয়তন বৃদ্ধি পাওয়ার জন্য কি হচ্ছে, এই যে পাহাড় বা পর্বতের যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র অংশ থাকছে, তাহলে সেই জায়গাটা তো একই রয়েছে, যখন জায়গা বেড়ে যাচ্ছে তখন কি হবে, সে অংশটাকে ফাটিয়ে দিচ্ছে, তাই না? ধরো তুমি ছোটবেলায় একটু রোগা সোগা ছিলে, এবার একটু বড় হয়েছো, তোমার স্বাস্থ্য বেড়ে গেছে, তুমি যদি ছোটবেলার জামা পরতে যাও তাহলে জামাটা কি হবে, জোর করে ঢোকাতে চাইলে জামাটা ফেটে যেতে পারে। এখানেও একই রকম ভাবে সেই শিলাখণ্ড বা পাথরখণ্ড কিন্তু ভেঙে যেতে পারে। ঠিক আছে, তো কিভাবে হচ্ছে দেখি। তাহলে যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াতে কোন অঞ্চলে হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে, হিম শীতল অঞ্চলে, অর্থাৎ বরফযুক্ত অঞ্চলে, হিম শীতল অঞ্চলে শিলা যখন ফাটলের মধ্যেকার জল, তাহলে শিলা ফাটল, এই যে দেখো শিলার ফাটলের মধ্যে কোনোভাবে জল, অর্থাৎ বৃষ্টির জল হতে পারে, বরফ গলা জলও এখানে চুঁয়ে চুঁয়ে আসতে পারে, এই জল বরফে পরিণত হয়ে গেল, তাহলে কোন অঞ্চলে হচ্ছে, হিমশীতল অঞ্চলে হচ্ছে। ঠিক আছে, বরফে পরিণত হয়ে গিয়ে কি হলো, প্রবল চাপ সৃষ্টি করলো। কিসে প্রবল চাপ সৃষ্টি করলো, এই পার্শ্ববর্তী যে শিলা গাত্র রয়েছে তাতে চাপ সৃষ্টি করলো। দেখো এইখানটাতে একই পরিমাণ ছিদ্র বা ফাটলে যে পরিমাণ জল ছিল, যখন এটা বরফে পরিণত হয়ে গেলেও তার আয়তন কি একই রয়েছে? তোমাদের দেখে ছবিটা দেখে কি মনে হচ্ছে, আয়তনের কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ দুদিকে চাপ দিয়ে এই শিলাকে কিন্তু, এই ফাটলটাকে আরো বড় করে দিয়েছে। তাহলে শিলা ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে কোণযুক্ত শিলাখণ্ডে পরিণত হয়ে যাচ্ছে, তাকে তুষার আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ বলা হচ্ছে। খণ্ডীকরণ মানে খণ্ড খণ্ড ভাগে বিভক্ত করা হচ্ছে, তাই তুহিন খণ্ডীকরণ হচ্ছে। এই যে পাশে বাস্তবের চিত্র দেখো, এই যে পাথরের যে অংশটা ছিল, এখানে বরফ এই অংশে মানে জল ছিল, জল এই অংশে বরফে পরিণত হয়েছে, বরফে পরিণত হওয়ার জন্য এই বরফের আয়তন কিন্তু অনেকখানি বৃদ্ধি পেয়ে গেছে, শিলাকে ফাটিয়ে দিয়েছে, দেখো খণ্ড খণ্ড করে দিচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি তুহিন খণ্ডীকরণ বা তুষার খণ্ডীকরণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই অবধি বুঝতে পারলে। স্ক্রি বা ট্যালাস কি বলছে, এই হিমশীতল পার্বত্য অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া, অর্থাৎ এই যে পাথর ভেঙে গেল, নির্দিষ্ট ভাবে দুটো অংশে খণ্ডিত হয়ে গেল, এবং তুষার কাজের ফলে উৎপন্ন কোণযুক্ত নুড়ি পাথর, দেখো এই যে পাথরগুলো, দেখো কোণযুক্ত নুড়ি, কিন্তু গোলাকার নয়, কোনো ধারালো কোণযুক্ত নুড়ি পাথর কিন্তু পড়ে রয়েছে, এবং এই একটা বিস্তর বৃহৎ জায়গা জুড়ে, বৃহৎ অংশ জুড়ে যখন এই নুড়ি সঞ্চিত হয়ে একটা ভূমিরূপ তথা নুড়ি ক্ষেত্র গড়ে উঠবে, সেই পর্বত গাত্রকে আমরা স্ক্রি বা ট্যালাস বলতে পারি। অর্থাৎ এই যে অংশ দেখো, এই তুষারের ফলে ভেঙে যাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এখানে একটা বড় ক্ষেত্র তৈরি করে দিয়েছে, এটাকে আমরা স্ক্রি বা ট্যালাস বলতে পারি। আর যখন এটা পর্বতের পাদদেশে গড়ে উঠবে, অর্থাৎ পর্বত যেখানে শেষ হচ্ছে তার ঠিক নিচের অংশে এই যে স্ক্রি বা ট্যালাসের ক্ষেত্রটা গড়ে উঠবে, তখন তাকে আমরা ফেলসেনমার বা ব্লক স্পেড বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম, এই অংশ থেকে তুষার আবহবিকার সম্পর্কে জানলাম, স্ক্রি বা ট্যালাস কি, আর তার সঙ্গে ফেলসেনমার বা ব্লক স্পেড
এই সম্পর্ক কিন্তু আমরা জানতে পারলাম। ঠিক আছে, পরবর্তী অংশে যাই তাহলে আমরা। আচ্ছা, এবার দেখো পদ্ধতি কি কি ভাবে হচ্ছে। দেখো এখানে ছবি দিয়ে আমি বিভিন্ন ভাবে দেখিয়েছি। প্রথমে আগে ছবিগুলো দেখায়। ওয়াটার কালেক্টস ইন রক ক্র্যাক। দেখো কোনো ফাটলে জল জমে গেল, এবার এই জলটা বরফে পরিণত হয়ে গেল। পরিণত হয়ে দেখো আস্তে আস্তে যখন এটা আয়তনে বেড়ে গেল, একটু চিল হলো এই পাথরটাতে। এবার সম্পূর্ণভাবে পাথরকে খণ্ডিত করে দিল, বড় করে গভীরভাবে পাথরকে খণ্ডিত করে দিল, করে দিয়ে দুটো নির্দিষ্ট অংশে বিভক্ত করে দিল। দুটো কেন, আরো নির্দিষ্ট অনেকগুলো অংশে কিন্তু বিভক্ত হয়ে যায়। এটা বাস্তবের চিত্র। আমরা বাস্তবে ঠিক এই ছবিটাই আমরা দেখতে পাই। ঠিক আছে, দেখো বাস্তবেও কিন্তু এই চিত্রগুলো দেখতে পাচ্ছি আমরা, যে এই পাথরগুলো এখানে মানে জল ছিল, জল থেকে বরফে পরিণত হয়ে এগুলো কিন্তু নির্দিষ্টভাবে ক্র্যাক হয়ে গেছে, ভেঙে গেছে। আরো একটা চিত্র দেখো, এই যে জল থাকার সময় যে অংশটা ছিল, বরফে পরিণত হওয়ার সময় কিন্তু আয়তনে অনেকটাই বেড়ে গেছে। বেড়ে গিয়ে দেখো দুটো নির্দিষ্ট খণ্ডে খণ্ডিত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে পদ্ধতিটা কি, কোন অঞ্চলে হয় আমরা পড়লাম? হিমশীতল অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে। তাহলে হিমশীতল উচ্চ পার্বত্য অঞ্চলে বা উচ্চ অক্ষাংশ অঞ্চলে কি হয়, গ্রীষ্মকালে বা দিনের বেলায় বরফ গলা জল এই শিলা ফাটলের মধ্যে জমা হচ্ছে। ঠিক আছে, কারণ দিনের বেলায় সূর্যের তাপে বিভিন্ন দিক থেকে বরফ গলা জল এসে এই ফাটলের মধ্যে এসে জমা হচ্ছে। ঠিক আছে, তো এই যখন এই ফাটলের মধ্যে এসে জমা হচ্ছে, তখন কি হচ্ছে, শীতকালে রাতের বেলায়, তা রাতের বেলায় আমরা জানি তাপমাত্রা কি হয়, তাপমাত্রা অনেকটা হ্রাস পেয়ে যায়, নিচে নেমে যায়। তখন এই জলটা কিসে পরিণত হয়ে যাচ্ছে, বরফে পরিণত হয়ে যাচ্ছে। এবং বরফ কত পার্সেন্ট আয়তনে বেড়ে যায়, বরফ 9% আয়তনে বেড়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো যদি আগে যে পরিমাণ অংশ ছিল তার থেকে 9 গুণ বেশি জায়গা সে দখল করে নেয়, তাহলে অবশ্যই তা কোনো দিকে তাকে ঠেলতে হবে। তাকে নিজস্ব স্থান দখল করবার জন্য তাকে নির্দিষ্ট পরিমাণ জায়গা বেছে নিতে হবে, তাই না? তার ফলে শিলা ফাটলের গায়ে প্রচন্ড পরিমাণে চাপ দিচ্ছে বা চাপ দেয়। ফলে প্রতি বর্গ সেমিতে 150 কেজি, অর্থাৎ এই যে আমরা অংশ দেখলাম, এতে কি হয়, প্রতি বর্গ সেমিতে 150 সেমি পর্যন্ত এই শিলা গাত্রে কিন্তু চাপ দিচ্ছে। ঠিক আছে, তো চাপ দেওয়ার জন্য কি হচ্ছে, এই বরফটা আবার গলে গিয়ে চাপ মুক্ত হয়ে যাচ্ছে। তার মানে বরফটা কি করলো, এরকম ছিল, ফাটিয়ে দিল, ফাটিয়ে দিয়ে নিজে আবার গলে চাপ মুক্ত হয়ে যাচ্ছে। এভাবে বরফ দ্বারা যখন শিলা ফাটল চাপের যখন হ্রাস বা বৃদ্ধি হচ্ছে, তখন শিলার উপর কি হচ্ছে, পীড়ন বা টান সৃষ্টি হচ্ছে এবং শিলাটি ভেঙে তীক্ষ্ণ কোণযুক্ত, দেখো এই দেখো তীক্ষ্ণ কোণযুক্ত, বা আগেও যখন আমি স্ক্রি বা টেলাসের ক্ষেত্রটা দেখালাম তখনও তোমাকে দেখালাম যে তীক্ষ্ণ কোণযুক্ত এই শিলাকণায় পরিণত হচ্ছে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমাদের তুষার আবহবিকার বা তুষার কণার দ্বারা আবহবিকার ঘটতে দেখা যায়। তাহলে বোঝা গেল একদম সিম্পল জিনিস। আরো একবার করে আমি বলে দিই, দিনের বেলা বরফ গলা জল বা কোনো জল যদি শিলা ফাটলের মধ্যে এসে জমা হয়, জমা হলে রাতের বেলা ঠান্ডা হয়ে গেলে সেই জল কিসে পরিণত হচ্ছে, বরফে পরিণত হচ্ছে। আবার কি হচ্ছে, সেই বরফ আবার গলে গেলে কি হচ্ছে, চাপমুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে ফাটল যেদিকে বেড়ে গেছিল আবার
সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে এরকম ভাবে একটা জিনিস বারবার সংকোচন আর প্রসারণ, সংকোচন প্রসারণ হওয়ার ফলে কি হচ্ছে, একটা সময় এই শিলাস্তর আর তার টান ধরে রাখতে পারছে না। তখন সেটা কিসে পরিণত হয়ে যাচ্ছে, তখন সেটা ধীরে ধীরে এই তীক্ষ্ণ কোণযুক্ত শিলাখণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে, যেটাকে আমরা তুষার আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ বলতে পারি। ঠিক আছে, কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, এতক্ষণ আমি খুব ভালোভাবে বলে দিয়েছি বৈশিষ্ট্যগুলো, এবার তোমরা দেখে নাও একটু। যে বরফ বা তুহিনের আয়তন বৃদ্ধির জন্য শিলাস্তরে কি হচ্ছে, পীড়ন বা টান সৃষ্টি হচ্ছে, হয়ে এই আবহবিকার হতে দেখা যাচ্ছে। আচ্ছা, এর সাথে আর কি রয়েছে, অধিক দৈনিক ও ঋতুগত উষ্ণতার প্রসারের জন্য কোথায়, এই উচ্চ পার্বত্য অঞ্চলে, যেখানে দিনের উষ্ণতা এবং রাতের হিমাঙ্কের নিচে নেমে যায়, সেখানে আবহবিকার কার্যকর হয়। তাহলে দিনের বেলা উষ্ণতা একটু বেশি থাকলেও রাতের বেলা যেখানে তাপমাত্রা অনেকটা হ্রাস পেয়ে যায়, সেই অঞ্চলে এই তুহিন খণ্ডীকরণ দেখা যায়। কোন শিলায় লক্ষ্য করা যায়, পাললিক শিলায় এই তুহিন খণ্ডীকরণ লক্ষ্য করা যায়। আর তুহিন খণ্ডীকরণের প্রভাবে তীক্ষ্ণ কোণযুক্ত শিলাচূর্ণ, দেখো তীক্ষ্ণ কোণযুক্ত শিলাচূর্ণ, দেখো প্রত্যেকটা অংশে দেখো তীক্ষ্ণ কোণ, এখানেও দেখো তীক্ষ্ণ কোণ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই তীক্ষ্ণ কোণযুক্ত শিলাচূর্ণ যা স্ক্রি বা ট্যালাস অথবা ফেলসেনমার বা ব্লক স্পেড নামে পরিচিত হতে পারে বা পরিচিত হয়। বোঝা গেল তাহলে বৈশিষ্ট্যগুলো? আচ্ছা, খুব ভালো। দেখো প্রত্যেকটা অংশ একই রকম ভাবে আমি আবার দেখিয়েছি বিভিন্ন চিত্রের মাধ্যমে, যাতে তোমাদের যে কোনো দিক থেকে বুঝতে খুব সুবিধা হয়, আমি সেটা তোমাদের জন্য করেছি, ছবিগুলো কালেক্ট করেছি। আচ্ছা, এবার আমরা এই যান্ত্রিক আবহবিকার, যেগুলো আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্গত নয় বা আবহবিকারের গুরুত্বের তুলনায় খুব একটা কম গুরুত্ব, সেইগুলো সম্পর্কে আমরা একটু জাস্ট জেনে নেব, বুঝে নেব। ঠিক আছে, তো সেগুলো কি কি আবহবিকার সেগুলো একটু দেখি আমরা। আচ্ছা, এখান থেকে শুরুতেই আমরা বোল্ডার ক্লিভিং সম্পর্কে জানবো। দেখো বোল্ডার ক্লিভিং কি, এই বোল্ডার ক্লিভিং, তাহলে বোল্ডার মানে একটা বড় পাথরের চাই, আমরা জানি বোল্ডার ক্লিভিং। তাহলে শিলাস্তরের মধ্যে যদি বোল্ডার থাকে, তার যে উন্মুক্ত অংশটা, মানে যেটা বাইরে বেরিয়ে রয়েছে, সেটা যখন সংকুচিত এবং প্রসারিত হবে, কিন্তু সেই তুলনায় ভেতরের যে অংশটি রয়েছে সেটা কিন্তু সেই তুলনায় সংকুচিত বা প্রসারিত হতে পারে না। ফলে এই দুই অংশের সংযোগস্থল বরাবর বাইরের শিলাখণ্ড কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার জন্য এই প্রক্রিয়াকে আমরা বোল্ডার ক্লিভিং বলতে পারি। তাহলে বোঝা গেল বোল্ডার ক্লিভিং সম্পর্কে কি আমরা বললাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে রয়েছে ডার্ট ক্র্যাকিং। কি এই ডার্ট ক্র্যাকিংটা কি? এই ডার্ট ক্র্যাকিংটা হচ্ছে, এটাও শিলাস্তরের ফাটলের মধ্যে শিলাস্তর। আচ্ছা, বোল্ডার ক্লিভিংটা একটু বলি। এই হচ্ছে দেখো বোল্ডার ক্লিভিং এর ছবি, যে এরকম ভাবে একটা বড় বোল্ডার যদি শিলাখণ্ডের মধ্যে থাকে, তো সেটা এই যে ভেতরের অংশটা কিন্তু একই রকম ভাবে সংকুচিত বা প্রসারিত হতে পারে না, কিন্তু বাইরের অংশটা দেখো সংকুচিত প্রসারিত হয়েছে, হওয়ার ফলে এই মূল শিলাস্তর থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, মূল শিলাস্তর থেকে বিচ্ছিন্ন, এটা যখন বিচ্ছিন্ন হতে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ডার্ট ক্র্যাকিংটা কি? শিলাস্তরের ফাটলের মধ্যে সঞ্চিত শিলাচূর্ণ যখন সূর্যের তাপে বা উত্তপ্ত আয়তনে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ শিলাস্তর রয়েছে, শিলাস্তরের ফাটলের মধ্যে শিলাচূর্ণ কি হয়েছে, কিছু পরিমাণ শিলাচূর্ণ ঢুকে রয়েছে, তো সেটা যখন আয়তনে বেড়ে যাচ্ছে এবং ফাটলকে কি হচ্ছে, প্রসারিত করছে, আরো বড় করে ফাটিয়ে দিচ্ছে, শিলাস্তরকে ভেঙে দিচ্ছে, এই প্রক্রিয়াকে ডার্ট ক্র্যাকিং
বলা হয়। ঠিক আছে, শিটিং কাকে বলছি আমরা? শিলাস্তরের ওপরে শিলাচূর্ণ সমূহ প্রাকৃতিক শক্তি, অর্থাৎ কোনো শিলাস্তরের ওপরে কোনো একটা শিলার খণ্ড বা অংশ চাপা পড়েছিল, কিন্তু কোনো প্রাকৃতিক শক্তি দ্বারা, সেটা নদী, হিমবাহ, বৃষ্টিপাত, যে কোনো কারণে দ্বারা যদি এই উপরের অংশ যদি অপসারিত হয়ে যায়, তখন নিচের শিলাস্তর কি হয়? ওপরের বোঝাজনিত চাপ মুক্ত হয়ে যাচ্ছে। তাহলে চেপে ছিল, অর্থাৎ আমি যদি তোমার উপর চেপে থাকি, যদি চেপে যায়, চেপে থাকে, উঠে গেলে কি হয়? প্রসারিত হয়ে গেল। তাহলে প্রসারিত হয়ে গেলে তখন এই ভূত্বকের অনুভূমিক ফাটলে যে ফাটল সৃষ্টি হয়, সেটা এই বিভিন্ন শীটে, অর্থাৎ স্লেটের যেমন শীট হয়, ছোট্ট ছোট্ট খণ্ডে বিভক্ত হয়ে যায়। এই প্রক্রিয়াকে আমরা শিটিং বলতে পারি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো তিনটে অন্যান্য যান্ত্রিক আবহবিকার সম্পর্কে আমরা জানলাম। এরপরে আরো যে তিনটি রয়েছে, সেটা হচ্ছে স্প্যালিং, ফ্লেকিং আর হচ্ছে স্নেকিং। ঠিক আছে, তো স্প্যালিংটা কি? সেটা হচ্ছে যে কোনো স্থানে যদি বরফের স্তর থাকে বা শিলাচূর্ণ যদি সঞ্চিত হয়ে যায়, তাহলে নিচের যে শিলাস্তর ওপরের বোঝার নিম্নমুখী চাপের প্রভাবে যে শিলাস্তরের কেন্দ্র থেকে বিভিন্ন দিকে কোনাকুনি ফাটল সৃষ্টি হয়ে যাবে। আর ফাটল সৃষ্টি হওয়া মানে কি হবে? শিলাস্তরটি টুকরো টুকরো খণ্ডে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, শিলাস্তরটি বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায়, হওয়ার জন্য একে আমরা স্প্যালিং বলে থাকি। ঠিক আছে, তার মানে কোথাও যদি বরফের একটা অংশ লক্ষ্য থাকে বা শিলাস্তর ওপরে থাকে, এবং তার প্রভাবে শিলাস্তর যখন নিম্নের দিকে চাপ দেয়, চাপ দেওয়ার ফলে যখন সেটা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে যায়, খণ্ডে খণ্ডে ভেঙে যায়, একে আমরা স্প্যালিং বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার রয়েছে ফ্লেকিং। এটা কোথায় হয়? বৃষ্টিবহুল অঞ্চলে শিলা ছিদ্রের মধ্যে যখন জল জমে যায় এবং শিলা আর্দ্র হয়ে ফুলে ওঠে। দেখো, শিলা ছিদ্রের মধ্যে আমরা সবসময় যে তুহিন খণ্ডীকরণ হবে এমন নয়। তাহলে শিলার মধ্যে সেখানে, কারণ তুহিন খণ্ডীকরণ কোথায় হয়? যেখানে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। তো কোনো কোনো শিলা ছিদ্রে জল জমে গিয়ে শিলাটা কি হয়? আর্দ্র হয়ে ওঠে, শিলাটাকে আরো একটু ফুলিয়ে তোলে। তখন সেই জল বাষ্পীভূত হলে শুদ্ধ এবং সংকুচিত হয়। তাহলে পর্যায়ক্রমে আর্দ্র হচ্ছে, আবার শুষ্ক হচ্ছে, হওয়ার ফলে শিলা কি হচ্ছে? ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। একে আমরা ফ্লেকিং বলতে পারি। ঠিক আছে, স্লেকিংটা কি? ক্ষুদ্র দানার পাললিক শিলা, অর্থাৎ পাললিক শিলাতে যে যান্ত্রিক আবহবিকার হয় সেটা আমরা দেখলাম। ক্ষুদ্র কণা বিসরণ, স্বল্পমোচন, সবটাই কিন্তু দেখলাম। তুষার আবহবিকার দেখলাম। এই জলীয় বাষ্পের সংস্পর্শে যখন পর্যায়ক্রমে আর্দ্র ও শুষ্ক হচ্ছে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছে, একে আমরা স্লেকিং বলতে পারি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে আমাদের আলোচনাতে আমরা কি কি আলোচনা করলাম? আজকে তুষার দ্বারা আবহবিকার, তার বৈশিষ্ট্য, তার পদ্ধতি, এবং স্ক্রি বা ট্যালাস কি, ব্লক স্পেট কি, এবং অন্যান্য যান্ত্রিক আবহবিকার, সেগুলো হচ্ছে বোল্ডার ক্লিভিং, ডার্ট ক্র্যাকিং, স্লেকিং, শিটিং, স্প্যালিং আর হচ্ছে ফ্লেকিং। তো এই বিভিন্ন আবহবিকার সম্পর্কে আজকে আমরা জানতে পারলাম, এবং এই আজকের আলোচনার সাথে সাথে যান্ত্রিক আবহবিকারের পাঠ্যপুস্তক অনুযায়ী যতটুকু অংশ আলোচনা করা যায়, বা এছাড়াও তোমাদেরকে আমি এক্সট্রা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সবটুকুই যান্ত্রিক আবহবিকার সম্পর্কে সম্পূর্ণ আলোচনা কিন্তু আমরা সমাপ্ত করতে পেরেছি। এবং এইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এতদিনে আমরা যান্ত্রিক আবহবিকার সম্পর্কে যা কিছু প্রশ্ন
আলোচনা করেছি, আমি বলবো তোমাদের সবাইকে, তোমরা প্রত্যেকটা প্রশ্নই পাঠ্যপুস্তক থেকে দেখে আসবে। পরবর্তী অংশে এই যান্ত্রিক আবহবিকার সম্পর্কে যাবতীয় প্রশ্নাবলী আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করব, দেখব তোমাদের কতখানি মনে আছে। আমি হঠাৎ করে সারপ্রাইজ জিজ্ঞাসা করছি না, আমি তোমাদেরকে আগে থেকে বলেই দিচ্ছি, তারপরে জিজ্ঞাসা করব, ঠিক আছে? এই প্রশ্নগুলো সবাই নোট ডাউন করে নিয়েছো আশা করি, খুব ভালো। আসলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ আবার আমরা আলোচনা করব নতুন আবহবিকার। সেটা কি আবহবিকার? ভেরি গুড, রাসায়নিক আবহবিকার সম্পর্কে আমরা আলোচনা করব। ততক্ষণে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।